প্রভাতের সূর্যের তাপ দৈর্ঘ্য হচ্ছে ধীরে ধীরে। মানুষের কোলাহল বাড়ছে, যার যার কর্মব্যস্ততায়। সবকিছুই বহমান স্রোতের মতো পাল্লা দিয়ে ছুটছে। কারোর জন্য কারোর সময় থেমে নেই। যার যার নির্ধারিত সময় নিয়েই চলছে ঘন কার্যব্যস্ততা। কিছুক্ষণ আগেই মেঘাকে ডক্টর ইঞ্জেকশন দিয়ে গিয়েছে, সাথে কিছু ঔষধের সমাবেশ। মেয়েটা অল্প সময়ের মধ্যেই কেমন একটা নেতিয়ে পড়েছে। নরম ফুল যেমন অল্প স্বল্প যত্নের অভাবে নেতিয়ে পড়ে, ঠিক তেমনই এই ফুলটিও নেতিয়ে পড়েছে। মেঘার মেয়েলি সমস্যার কারণে অজস্র ব্যথার সম্মুখীন হয়েছে। ডক্টর বলল, এটা হয়তো প্রায় হতো, সঠিক চিকিৎসা হয়তো পড়েনি, যার জন্য ভবিষ্যতে সমস্যার সম্মুখীন হতে পারে। আর সাথে অনেকক্ষণ না খেয়েছিল, যার জন্য দুই ব্যথার জোরালো প্রভাব পড়েছে। মেঘাকে আগেই প্রেসক্রাইব করা হয়েছিল যাতে সময়ের খাবার সময় করা হয়। এর হেরফের হলে গ্যাস্ট্রাইটের সমস্যা হবে। এখন আপাতত কিছু ওষুধ দিয়ে গেছে, সাথে কিছু টেস্ট করতে বলা হয়েছে। এই বলেই ডক্টর রেহানা বিদায় নিল। যেহেতু সে গাইনি বিভাগে না, তাই বেশি কিছু বলতে পারেনি। তাই আগে কিছু টেস্ট দিয়েছে। যদি সব নর্মাল হয় তাহলেই মঙ্গল, নয়তো আরেকজন তো আছেই তার চিন্তায় বিভোর হয়ে থাকার। সে এসে থেকে না পাগলামি করলো ছেলেটা যে মেয়েটাকে এতটা পাগলের মতো ভালোবাসে কে জানতো। সে যাই হোক, মেয়েটাও ভালোবাসার মর্ম বুঝলেই হলো। অবশ্য ব্যথার দরুন আদ্রিয়ানের হাত এক মুহূর্তের জন্য ছাড়েনি। এতেই বোঝা যাচ্ছে মেয়েটির মধ্যে সূক্ষ্ম কোণের ভরসা জাগরণ। ভেবেই ডক্টর রেহানা মুচকি হেসে তাদের প্রাইভেসি দেওয়ার জন্য বেরিয়ে গেল। তার নিজেরও এখন হসপিটালে কাজ আছে। আস্তে আস্তে মেঘা চোখ খুললো। এবার সামনে তাকিয়ে দেখলো আদ্রিয়ান তার পাশেই অর্ধশোয়া হয়ে ল্যাপটপে কাজ করছে। হঠাৎ করেই আদ্রিয়ানকে নিজের পাশে দেখে চমকে উঠলো। তাই তাড়াতাড়ি করে উঠতে গেলে পেটে হালকা চাপ অনুভব করলো, আর তার সাথে মৃদু চিৎকার করলো। হঠাৎ করেই আওয়াজে আদ্রিয়ান তাড়াতাড়ি মেঘাকে ধরলো। কি সমস্যা তোমার? এত তাড়াহুড়ো কিসের? আস্তে ওঠা যায় না, অভদ্র মেয়ে? আদ্রিয়ানের ধমক শুনে মুখটা কান্না কান্না ভাব এনে ফেললো সে। মনে হচ্ছে এখনই কান্না করে দেবে। কি লোক রে, দেখছে অসুস্থ, তাও তার সাথে কেমন গন্ডারের মতো আচরণ করছে। সাদে কি আর গন্ডার বলেই? ভেবেই মুখ ফুলিয়ে নামতে গেলে হঠাৎ কই যাচ্ছ? এখন কি ওয়াশরুমে গেলেও আপনাকে পড়ে যেতে হবে? মেঘার এমন চাটাং চাটাং কথা শুনে আদ্রিয়ান ভ্রু কুঁচকে এলো। এই যে মিস্টার গন্ডার, আপনি যদি আজ্ঞা দিতেন তাহলে আমি একটু আমার প্রাথমিক কাজে যেতাম আর কি। বলেই আদ্রিয়ানের উত্তরের অপেক্ষায় থাকলো। এদিকে আদ্রিয়ান হঠাৎ করে মেঘার এমন আচরণ দেখে হতবাক। যেই নিয়ে কথা বলতো মিনমিন করে, সে এখন কেমন চটপট ভাবে কথা বলছে। ডক্টরকে পেটের চিকিৎসা করতে গিয়ে মাথার চিকিৎসা করলো নাকি? উফ, কি হলো, যাব কি? আদ্রিয়ান বোকার মতো মাথা নেড়ে সম্মতি দিল। আর মেঘা বিরক্তিকর ফেস নিয়ে ওয়াশরুমে ঢুকলো। আদ্রিয়ান এখনো অবাক চোখে তাকিয়ে আছে। কি মেয়ে রে, যে কাল পর্যন্ত কথা বলতো মাথা নিচু করে, আজ সে আদ্রিয়ানের সাথে এইভাবে কথা বললো। এত সাহস কিভাবে হলো? এদিকে মেঘা ওয়াশরুমে ঢুকেই দরজা লক করে মিররের দিকে তাকালো। কিভাবে সে কথাগুলো বলল সে নিজেই জানে না। এখনো বুক ধুকপুক করছে। মনে হচ্ছে এখনই হৃৎপিণ্ড তার সাথে ঝগড়া শুরু করে দেবে। কি এক অবস্থা! আসলে ব্যাপারটা হলো, অতি লজ্জায় মানুষ যখন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে, তখন কি করে না করে তার কোনো হুঁশ থাকে না। মেঘারও সেম অবস্থা হয়েছে। ফ্ল্যাশব্যাক। আদ্র, আমার না খুব ব্যথা করছে, সহ্য করতে পারছি না তো। আব্বু থাকলে হয়তো ব্যথা ভালো করে দিত, এখন তো আব্বু নেই। আব্বুকে এনে দেন না আদ্র। আদ্রিয়ান তখন তাড়াতাড়ি মেঘার পাশে বসে তাকে নিজের বুকের দিকে নিয়ে নিল। এবার হাত বুলাতে লাগলো। কি হয়েছে জান? কোথায় কষ্ট হচ্ছে বলো আমাকে। মেঘা ব্যথার জন্য কথা বলতে পারছে না, তবুও খুব কষ্ট করে বলল, আদ্র, আমি মনে হয় মরেই যাব। আগে তো এই ব্যথা করতো না, আজকে খুব বেশি ব্যথা হচ্ছে। আপনি কিছু করুন না, ব্যথা কমিয়ে দিন না। জান, একটু কষ্ট করো, আমি এখনই ডক্টর ডাকছি। এই বলেই আদ্রিয়ান উঠতে লাগলে মেঘা আদ্রিয়ানের বুকের শার্ট শক্ত করে খামচে ধরলো। মেঘা প্রচন্ড ঘামছে, সাথে কেঁপে কেঁপে উঠছে। প্লিজ আমাকে ছেড়ে যাবেন না, কোথাও যাবেন না প্লিজ। বলেই আবারও কান্না করতে লাগলো। এই তো আমি যাচ্ছি না তো সোনা, এই তো দেখো আমি তোমার পাশে আছি। কান্না বন্ধ করো তো দেখি, এখনই ব্যথা কমে যাবে। আদ্রিয়ান অস্থির হয়ে মেঘার মাথায় হাত বোলাচ্ছে আর তাড়াতাড়ি গার্ডদের এমার্জেন্সি ডক্টর রেহানাকে খবর দিতে বলল।
ডক্টর রেহানা হসপিটালে যাওয়ার পথেই ছিল, আর এই পথে হসপিটাল হওয়ার দরুন ফোন পেয়ে তাড়াতাড়ি আদ্রিয়ানদের বাড়িতে গেল। এরপর গিয়ে মেঘার অবস্থা দেখে তাড়াতাড়ি চেক করলো। আদ্রিয়ানকে বাইরে যেতে বললে মেঘা তাকে ছাড়লো না, আর আদ্রিয়ানও যেতে নারাজ ছিল। আদ্র, তুমি বাইরে না গেলে আমি তোর ভালোভাবে চেক আপ করতে পারবো না। ডক্টর রেহানার কথায় আদ্রিয়ান মেঘার ব্যথাতুর মুখের দিকে তাকিয়ে, আমার জানার আছে, তার সবকিছু জানা, আর এসব বিষয় সবকিছু জানার পুরো রাইট আছে। সেসব বিষয় কেউ না জানলেও আপনি ভালো করে জানেন। গম্ভীর কণ্ঠে বলল আদ্রিয়ান। আদ্রিয়ানের কথায় আর কোনো দ্বিমত করলো না, তার কাজ শুরু করলো। আর ব্যথা কমার জন্য আপাতত ঘুমের ইঞ্জেকশন দিল, কারণ ব্যথার ইঞ্জেকশন দেওয়াটা ঠিক হবে বলে মনে করছে না। তাই আপাতত নর্মালি ব্যথার ওষুধ দিল, যাতে আপাতত ব্যথাটা থেকে রিলিফ পায়। কিছুক্ষণ পরে সবকিছু শান্ত হয়ে গেল। এতক্ষণ ধরে আর্তনাদ করার শব্দগুলো নিশ্চুপ হলো। আদ্রিয়ান মেঘার কপালে চুমু দিয়ে বালিশে শুয়ে দিল। বর্তমান এইসব ভেবে মেঘার খুবই লজ্জা পেল। কি পাগলামিটাই না করলো। ইস, কিন্তু আদ্র এই কথা কেন বললো আজ? আমার সব কিছু জানার তো অধিকারই আছে। হ্যাঁ, মানছে সে আমার বাগদত্তা, কিন্তু বাগদত্তা হলেই কি এত অধিকার ফলানো যায়? কিছুক্ষণ ভেবেও যথাযথ উত্তর পেল না। তখন নিজের প্রতিচ্ছবির দিকে তাকালো। আদ্র, আপনি পুরোটাই একটা রহস্য, কিন্তু এই রহস্যটা কি সেটা তো আমাকে জানতেই হবে। সোজাভাবে না জানতে পারলে বাঁকা পথে জানবো। এতদিন হয়তো আপনার নরম স্নিগ্ধ পরীকে দেখেছেন, এখন অন্য মেঘাকে দেখবেন আপনার স্টাইলে। বলেই রহস্যময় হাসি দিল। প্রায় অনেকক্ষণ পেরিয়ে যাওয়ার পর মেঘা বের হয়ে আসলো। আদ্রিয়ানকে রুমে না দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এতক্ষণ নিজের ফর্মে ছিল, এখন নর্মাল বিহেভ করতে হবে, না হলে আদ্রিয়ান টের পেয়ে যেতে পারে। তাই তাড়াতাড়ি কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়লো। এখনো হালকা পেটে ব্যথা আছে। এইসব ভাবতে ভাবতেই দেখলো আদ্রিয়ান হাতে সুপের বাটি নিয়ে হাজির হলো, সাথে জুস, ফল। এসব দেখে মেঘা নাক শিটকালো। উঠে জলদি এসব ফিনিশ করো, এরপর মেডিসিন আছে, ওগুলো খেতে হবে। আমার এখন খিদে নেই, আর এইসব খাবার আমি খাবো না। তোমার উত্তর চাইনি আমি, খেতে বলেছি মানে খেতে হবে। কিন্তু আমার পেটে তো খিদে নেই, জোর করে খাবো নাকি আজব? বলেই জিহ্বাতে কামড় দিল। আজ কি সব ব্যবহার করছে। আদ্রিয়ান মেঘার কথায় কোনো ভ্রুক্ষেপ করলো না। বেডে মেঘার পাশে বসে তাকে ওঠার জন্য ইশারা করলো। মেঘাও উঠে বসলো, কারণ আদ্রিয়ানের চোখ গরম করা মানে মেঘার সব সাহস হুঁশ। আদ্রিয়ান মেঘাকে খাইয়ে দিতে লাগলো, আর মেঘা আদ্রিয়ানের দিকে তাকিয়ে থাকলো। কতদিন পর লোকটিকে মন ভরে দেখছে। অনেকদিন হলো এত কাজ থেকে দেখা হয়নি। অবশ্য আগে তো মন চাইতো না, কিন্তু এখন মন বড্ড অশান্ত হয়ে পড়ে। কিন্তু না, তাকে তো শক্ত হতে হবে। নিজের কাজ এখনো অসম্পূর্ণ ভেবে চোখ নামিয়ে খেতে লাগলো। এদিকে আদ্রিয়ান মেঘাকে দেখছে। এই হঠাৎ করেই চোখের সংযুক্তি হলো, আর এখন লজ্জায় চোখ নামিয়ে রাখলো। অবশেষে তার পরীর মন নিজের করতে পেরেছে। এখন শুধু মেঘার মুখে স্বীকার করার বাকি। মানব শূন্য রাস্তায় খুব স্পিডে চলছে কালো ও নীল রঙের দুইটি বাইক, একে অপরকে পাল্লা দিয়ে চলছে, যেন হার জিতের লড়াই চলছে। এক পর্যায়ে কালো বাইকটি জিতলো, আর নীল বাইকটি থামলো। এরপরে থেকে প্রথম বাইকের ব্যক্তিটি নেমে হেলমেট খুলে নিজের সেলকে চুলগুলো হাত দিয়ে এলোমেলো করে হালকা হেসে পিছনের ব্যক্তিটির জন্য অপেক্ষা করলো। পিছনের ব্যক্তিটি হেলমেট খুলতেই রেশমি সোনালী চুলগুলো আস্তে আস্তে গড়িয়ে পড়লো পিঠ জুড়ে। চোখের মধ্যে আক্ষেপ নিয়ে সামনের ব্যক্তিটির দিকে তাকিয়ে তাড়াতাড়ি নেমে হেলমেটটি নিক্ষেপ করলো। অমনি সামনের ব্যক্তিটি ক্যাচ ধরে নিল। দিস ইজ নট ফেয়ার ভাই, তুমি আজকেও আমাকে হারিয়ে দিলে। তুই যদি আমাকে হারাতে না পারিস এতে আমি কি করতে পারি বল? আর জানিসই তো হারতে আমি একদম পছন্দ করি না। উফ, তুমিও না ভাই। যাই হোক, এত বছর পর বাংলাদেশে এসে মনটা ভালো হয়ে গেছে। থ্যাঙ্কস গড এক্সামটা শেষ হয়েছিল, নইলে তো মম ডেট আসতেই দিত না। তো ক্রেডিটটা কার? বলে ছেলেটি ভ্রু কুঁচকে তাকালো। অবভিয়াসলি তোমার ভাই। তুমি যদি রাজি না করাতে তাহলে কি আসতে দিত? আচ্ছা, তুমি তো এখানে কোনো এক কাজে এসেছিলে, তোমার কাজ কতদূর? ছেলেটি আকাশের দিকে তাকিয়ে হালকা হেসে চোখ বন্ধ করে কারোর প্রতিচ্ছবি দেখলো। সেই প্রতিচ্ছবিতে ভেসে উঠলো কারোর মায়াবী মুখশ্রী, যার জন্য এত দূর আসা। আদৌ কি সফল হবে তার ইচ্ছে নাকি? কি হলো ভাই? আরেকটা এগিয়েছে, এখন শুধু কাঙ্ক্ষিত ব্যক্তিটির দেখা পেতে বাকি। মেয়েটিও ভাইয়ের কথায় সম্মতি জানালো। এরপর দুইজন কিছুক্ষণ ওভার ব্রিজের উপর থেকে আবারও নিজেদের গন্তব্যে চলে গেল।
এরা দুজন হলো ভাই বোন। লন্ডনে তাদের বাসস্থান। ভাইয়ের নাম নিদ্র খান আর বোন নিশি খান। নিদ্র একজন সফল বিজনেসম্যান আর মাফিয়া ট্যাগও সাথে নিয়ে আছে। নিশি এবার ভার্সিটি শেষ করেছে। আজকে মেঘাকে হসপিটালে নিয়ে যাওয়া হবে ডক্টরের প্রেসক্রাইব করা টেস্টগুলো করতে। আদ্রিয়ান এখন মেঘাকে তেমন ইগনোর না করলেও দূরত্ব বজায় রেখে চলে। মেঘাকে রেডি হয়ে জলদি নিচে আসার জন্য বলা হলো। 10 মিনিটের মধ্যে মেঘা চলে আসলো, হিজাব আর নর্মাল একটি ট্রেপিস পরে। আদ্রিয়ান মেঘার দিকে তাকিয়ে একটা সামনে হাঁটা শুরু করলো। মেঘাও আদ্রিয়ানের পিছু পিছু গেল। গাড়িতে দুজন যখন মুখলে ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। অনেকদিন পর বাইরের আলোড়ন দেখে মেঘা খুব খুশি হয়ে গেল। ওর কখনোই বন্দি জীবন পছন্দ নয়। মুক্ত পাখির মতো প্রকৃতি দেখতে পছন্দ করবে নাই বা কেন? তার আপু তো তাকে স্বাবলম্বী হওয়া শিখিয়েছে, প্রত্যেকটা মুহূর্ত ফেস করতে শিখিয়েছে। কাজটা একটু নামিয়ে দিন না। এই অসময়ে ঠান্ডা আবহাওয়ায় অসুস্থ হতে চাইছো কি? তোমার পেছনে সারাক্ষণ পড়ে থাকলেই তো হবে না। তুমি ছাড়াও আমার অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। আদ্রিয়ানের এরূপ কথা শুনে মেঘার মুখের খুশির আলোড়নটা নিমিষে উধা হয়ে গেল। আদ্রিয়ানের কথায় খুব কষ্ট পেল। তাকে তো আর বলেনি সে অসুস্থ হলে তাকে চিকিৎসা করতে, নিজে নিজে চিকিৎসা করবে। আর এখন সেই কাজের খোঁটাও দিয়ে দিল। মেঘার প্রচন্ড রাগ উঠেছে নিজের প্রতি। ড্রাইভার আঙ্কেল, গাড়ি বাড়ির দিকে নিয়ে যান। বাড়ি নিজ গন্তব্যে যাবে। কিন্তু আমি সেই গন্তব্যেই যাব না। তোমার মতামত তো জানতে চাইনি আমি, তাই চুপচাপ বসে থাকো। আদ্রিয়ানের কথায় আর কিছু বলতে পারলো না, বলেও লাভ নেই। তাই চুপচাপ মন খারাপ করে ঠোঁট ফুলিয়ে বসে থাকলো। আদ্রিয়ানের মেজাজটা আজকে কিছুটা উগ্র, কারণ আজকে ড্রাগন কিং এর লোকেরা কিছু মেয়ে নৌকা পথে বাইরে প্রচার করা হবে। আর এই গ্যাং যত ধরনের বাজে কাজ আছে তাই করে, কিন্তু এর প্রধান লিডারের সন্ধান এখনো পায়নি আদ্রিয়ান। তাই কাজগুলো খুব কঠিন হয়ে পড়েছে। যার নিদারুণ মেঘার সাথে ব্যবহারের কথা মাথাতেও আসেনি। কিছুক্ষণ পর তারা হসপিটালে পৌঁছে গেল। এরপর মেঘার যাবতীয় টেস্ট করানো হলো। এতক্ষণ মেঘা মন খারাপ করে থাকলেও কিছু একটা মনে পড়ে গেল। আদ্রিয়ান যখন মেঘাকে নিয়ে বের হবে তখনই শুনেন। মেঘার ডাক শুনে পাশে তাকালো আদ্রিয়ান। মেঘার কথা শুনে আদ্রিয়ান সরু দৃষ্টিতে তাকালো। আমি একটু ওয়াশরুমে যাব। ঠিক আছে, আসো আমার সাথে। না না না, আপনাকে আসতে হবে না, আমি নিজেই যেতে পারবো। আর লেডিস ওয়াশরুমে আপনি গিয়ে কি করবেন? এরপর সম্মতি দিল। মেঘা তাড়াতাড়ি অপোজিটে গিয়ে ওয়াশরুমে ঢুকলো। আর আদ্রিয়ান ফোনে কিছু অসমাপ্ত কাজ করতে লাগলো। যে করেই হোক মেয়েগুলোকে বাঁচাতে হবে। আদ্রিয়ান মেয়েদেরকে যথেষ্ট রেসপেক্ট করে, আর নারী ও শিশু পাচার করা আদ্রিয়ান শুনলে গায়ের রক্ত গরম হয়ে যায়। তাই যেখানে এসব খবর পায় তখনই তাদের উচিত সাহায্য করে। মেঘা ওয়াশরুমে গিয়ে দেখলো ওইখানে আগে থেকে একটি প্যাকেট রাখা। সেই প্যাকেটটি নিয়ে তাড়াতাড়ি ঢুকে প্যাকেটের ভিতরে থাকা বোরকাটা পরে নিল। এরপর আদ্রিয়ান আর গার্ডদের ফাঁকি দিয়ে বের হয়ে গেল। অবশ্য যান হাতে নিয়ে বের হয়েছে। যার জন্য এত কষ্ট করে এত কিছু করলো, সে কাজই যদি না হয় তাহলে সবই বৃথা। এসব ভাবতে ভাবতে তাড়াতাড়ি 2 তলায় উঠে 206 নম্বর রুমে গেল, যেখানে তার কাঙ্ক্ষিত ব্যক্তিটি অপেক্ষা করে আছে তার জন্য। রুমে ঢুকেই সেই ব্যক্তিটিকে দেখতে পেল আর তাড়াতাড়ি গিয়ে তার বুকে পড়ল। ব্যক্তিটি সাদরে তার মাথায় হাত বুলাতে লাগলো। অনেকদিন পর তার প্রিয় মানুষটাকে স্পর্শ করতে পারছে। বন্ধ কারাগারের মতো কোনো এক বন্দি রুমে অবিরাম ভাবে অনেক মেয়ের কান্না শোনা যাচ্ছে। সাথে শোনা যাচ্ছে কারুর কারুর গঙ্গানির শব্দ। কেমন যেন হালকা আলোর মাঝে কতগুলো নিষ্পাপ যান বাঁচার জন্য ছটফট করছে। কিছুক্ষণ পর হয়তো এদেরকে নৌপথে চালনা করা হবে। এদের মধ্যে আরেকজনও আছে যাকে কিছুক্ষণ আগেই আনা হয়েছে। কড়া ওষুধের ড্রাগস দেওয়াতে তার অবস্থাও এখন প্রায় বেহুশের মতো। সেও টের পাচ্ছে না তার সাথে কি হতে যাচ্ছে। কিছুক্ষণ পর রুমের দরজা খুলে 2-3 জন গার্ড ভেতরে ঢুকে তাদের সবার উদ্দেশ্যে রাইফেল নিক্ষেপ করে বাইরে সিরিয়াল ভাবে যাওয়ার নির্দেশ দিল। মেয়েরাও ভয় যাওয়া শুরু করলো। না গেলে হয়তো তাদের আবারও মারধর করবে। অসহনীয় যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। সবাই যখন বের হয়ে যায় তখন একটি মেয়ে এসে নিচে পড়ে থাকা মেয়েটিকে ডাক দেয়, কিন্তু মেয়েটির তেমন সাড়া শব্দ পাওয়া গেল না। যখন কোনোভাবে ওঠানো সম্ভব হচ্ছে না তখন মেয়েটি ওই গার্ডদের মধ্যে একজনকে এসে মেয়েটিকে ধমক দিয়ে যেতে বলল। মেয়েটিও চলে গেল অন্য মেয়েগুলোর সাথে। কিরে মায়াডা এখনো উঠলো না? ভাই টোস মনে হয় বেশি দিয়া ফেলাইছি, তা না হয় এতক্ষণ তো বেহুশ থাকার কথা না। যাই কম, মায়াটা কিন্তু সেই মাল। এটা দেখলে ভালোই টাকা পাবো। বসে কি বলস? হরে হাসা কথা কইছ। বলে গার্ডগুলো মেয়েটাকে তুলে নিল। এরপর কাঙ্ক্ষিত মেয়ে গণনার রুমে নিয়ে গেল আর সেখান থেকে ফাইনাল বাছাই করে বিভিন্ন জায়গায় পাচার করা হবে।
আদ্রিয়ানের আগে মাথা ফেটে যাচ্ছে। একে তো পাচারের ব্যাপারটার সাথে মেঘার গায়েব হওয়ার জন্য, আজ অসতর্কতার জন্যই তার জান তার কাছে নেই, সাথে গার্ড নিয়েও আসেনি, যার জন্য সবকিছু তার কাছে এখন বিষাক্ত মনে হচ্ছে। ইচ্ছে করছে সবকিছু ধ্বংস করে দিতে। মেঘা যখন ওয়াশরুমে গেল তখন আদ্রিয়ান ফোনে কিছু ইনফরমেশন কালেক্ট করছিল। এরপর সেসব করার মধ্যেই প্রায় অনেকক্ষণ সময় হয়ে যায়। যখন খেয়াল করলো প্রায় 30 মিনিটের উপরে হয়েছে কিন্তু মেঘা আসেনি, তখনই আদ্রিয়ান ফোন পকেটে রেখে মহিলা ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে মেঘার নাম ধরে ডাকা শুরু করে, কিন্তু কেউ সাড়া দেয় না। তাই ভেতরে ঢুকে চেক করে, কেউ নেই সেখানে। আদ্রিয়ান ভ্রু কুঁচকে কপালে স্লাইড করতে থাকে। আশেপাশে গিয়েও খুঁজে যখন মেঘার কোনো হদিশ পায় না, তখন কিছুটা খটকায় লাগে। যদি তার মনের সন্দেহ সঠিক হয় তাহলে মেঘার জন্য কি ওয়েট করছে তা শুধু আদ্রিয়ানই জানে। খোঁজ করতে করতে আদ্রিয়ান তার গার্ডদের খবর দিয়ে দেয়, সাথে আসাব তার প্রিয় গার্ড রুশকেও। পুরো হসপিটাল কিছুক্ষণের মধ্যেই ঘিরে ফেলা হয়েছে। এত গার্ড দেখে হসপিটালের সবাই অবাক হয়েছে, সাথে ভয় পাচ্ছে অনেক। কি হচ্ছে কিছুই বোধগম্য হচ্ছে না কারোর। আসাব আর রুশের সাথে কয়েকজন গার্ড মিলে চারিদিক খুঁজলেও যখন মেঘার কোনো চিহ্ন পাওয়া গেল না, তখন রুশ সিকিউরিটি রুমে গেল। কিন্তু সিসিটিভি ফুটেজে দেখানো জন্য সেখানে গার্ডরা রাজি হচ্ছিল না। তখন রুশের সাথে থাকা গার্ডরা তাদের বন্দুক দেখিয়ে ফুটেজ কালেক্ট করে। সেখানে সব ফুটেজ থাকলেও মেঘার ওয়াশরুমে যাওয়ার ফুটেজটাই কালেক্ট করতে পেরেছে, কিন্তু আসার সময়ের ফুটেজ তো দূরের কথা, তখনকার সময় সব ব্ল্যাক দেখাচ্ছিল। এরপর তারপরের আরো কয়েকটা ফুটেজ ব্ল্যাঙ্ক। মনে হচ্ছে কেউ ইচ্ছে করে ফুটেজগুলো ডিলিট করেছে, কিন্তু কে? সবকিছু আদ্রিয়ানকে হস্তান্তর করা হলে আদ্রিয়ানের চোখের মনি রক্তরঞ্জিত ধারণ করে। সামনে থাকা টেবিলে খুব জোরেই লাথি মারে, তাতে থাকা জিনিসগুলো সব কিছুই ছড়িয়ে ছিটিয়ে যায়। যে এই কাজটি করেছে সে অত্যন্ত বুদ্ধি নিয়ে করেছে। বলতে হবে আমাকে টক্কর দেওয়ার মতো ছিল, কিন্তু সে আমার জানের দিকে হাত বাড়িয়ে একদম ঠিক করেনি। তার পরিণাম যে কত খারাপ হবে সে চিন্তা করতে পারছে না। রুশ, তাড়াতাড়ি আমার স্পেশাল গার্ডের খবর দাও আর গাড়ি বের করো। এরপর আদ্রিয়ান গাড়ি করে নিজের গন্তব্যে যেতে থাকে আর রাগি খুঁজতে থাকে। হালকা ভয়ও পাচ্ছে যদি তার স্নিগ্ধ পরীর শরীরে কোনো রকম ক্ষতি করে দেয়। না, এইসব কিছুই হবে না, তার জানের কিচ্ছু হতে দেবে না ও। কোনো এক আলিশান বেডরুমে শুয়ে আছে মেঘা, যার কোনো হুঁশ নেই, বেঘরে বেহুশের মতো ঘুমাচ্ছে। আর পাশে রকিং চেয়ারে হেলান দিয়ে তাকে নেশাদ চোখে দেখার তৃপ্তি মেটাচ্ছে কেউ। এই প্রথম তাকে সামনে দেখছে। এতদিন যাকে দেখার জন্য এত চেষ্টা করলো, সে কিনা তারই আন্দারের অন্ধকার রাজ্যে ছিল। সে যদি সময় মতো না দেখতো তাহলে তো মায়াবতীর কোনো এক অন্ধকার রাজ্যে তলিয়ে যেত। ভেবেই নিজের প্রতি রাগ বাড়ছে, সেই সাথে গার্ডদের উপরও। অবশ্য গার্ডগুলো আর বেঁচে নেই, খুবই নির্মমভাবে তাদের মারা হয়েছে। কারণটা হলো তাদের ময়লা হাতে তার মায়াবতীকে স্পর্শ করেছে, সাথে পুনর্জরে দেখেছে, তাই তাদের অবস্থানটাও দেখিয়ে দিয়েছে সে। বলেই সাইকোদের মতো ঘাড় বাঁকা করে হাসতে লাগলো। এরপর রকিং চেয়ার থেকে উঠে মেঘার পাশে বসে সামনের চুলগুলো ঠিক করে দিল, যা এতক্ষণ চেহারার সামনে অবাধ্যভাবে হালকা বাতাসে উঠছিল। যাকে সামনে থেকে দেখার জন্য এত দূর থেকে পাড়ি দিলাম, তাকে দেখার সাধ্য মিলেনি আমার এতদিন। কিন্তু ভাগ্যের কি বিলম্বনা, সে আমার রাজ্য আগে থেকে এসে বসে আছে। অবশ্য এটাতে হয়তো তোমার ভালো হয়নি, তাই না মায়াবতী? এই কুত্তাগুলো তোমাকে ছুঁয়েছে, ওদের নোংরা হাত তোমার পবিত্রতাকে নষ্ট করছে, তাই না? তুমি একদম চিন্তা করো না, ওদেরকে আমি একদম ওদের যোগ্য ঠিকানায় পাঠিয়ে দিয়েছি। এখন তো তুমি আমার খাঁচায়, আর যেতে দেব না তোমায়। আমার খাঁচা ভাঙা এত সহজ না মায়াবতী, সারা জীবন তোমার মায়ের থেকেই কাটাতে চাই গো। আর এই আদ্রিয়ানকেও তো দেখাতে চাই তার অবস্থা কোথায়। এসব বলতে বলতে রুম থেকে বের হয়ে গেল আর রেখে গেল ঘুমন্ত মেঘাকে, যে কিনা সবকিছু থেকেই অজ্ঞাত। তাকে ঘিরেই হচ্ছে এত কিছু, কিন্তু সে তার মতোই ঘুমাচ্ছে। কেউ বিজয়ের হাসি হাসছে, তো কেউ প্রিয়জনকে খোঁজার জন্য তাগাদা দিচ্ছে। স্যার, কিছু খবর কালেক্ট করতে পেরেছি ম্যামের বিষয়ে। বলেই কিছু কাগজপত্রের ছবি দিল, যেখানে দেখা যাচ্ছে মেঘা বোরকা পরে 203 নম্বর রুমে ঢুকলো। এরপরের ফুটেজ নেই। এরপর মেডিকেলের বাইরে কোনো এক ব্যক্তির সাথে মেঘাকে দেখা যাচ্ছিল। এরপর আর কিছু নেই। স্যার, আমার মনে হচ্ছে ম্যাম নিজের থেকেই পালিয়েছে, ছবিতে তো তাই বলছে। না, তা না হলে আপনি ভাবুন, এত কিছু তো প্ল্যান ছাড়া সম্ভব না ম্যামের গায়েব হওয়াটা। আদ্রিয়ান সব শুনে পেপার ওয়েটটা দূরের দেওয়ালে ছুঁড়ে মারলো। এরপর সবাইকে বের হয়ে যেতে বললে আদ্রিয়ান দরজা লক করে দেয়। এরপর ফুটেজের ছবিটা সামনে এনে ক্রোধ মিশ্রিত চোখে তাকিয়ে বাঁকা হাসি হাসলো।
আমার থেকে পালিয়ে ঠিক করনি জান। আমার নরক কিছু যখন তোমার এই পদক্ষেপ নিয়েছে, তখন আমাকে আমার ফর্মে ফিরতে হবে। খুব সাহস দেখিয়ে ফেলেছো গো জান। এত সাহস যে ভালো নয় জান। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, এরপর সবকিছুর জন্য তুমি দায়ী হবে। মাইন্ড ইট। নিস্তব্ধ রাতের পাশাপাশি চারিদিকে ঝিঝি পোকা ছড়াছড়ি হলেও শহরে তার রেশটুকুও নেই। আর সেই নিস্তব্ধ রজনীতে কারোর গভীর ভাবনায় কোনো কিছুর বোঝার চেষ্টা করছে। মেঘার এলোকেশি চুলগুলো অবাধ্য খোপা ছাড়িয়ে ছড়িয়ে আছে চারিপাশে। কিছুক্ষণ আগেই তার ঘুম ভেঙেছে আর নিজেকে পুরো এক অন্য রুমে আবিষ্কার করছে। সে বুঝতে পারছে না এখানে কেমন করে এলো সে। এরপর অনেকক্ষণ দরজা খোলার চেষ্টা করলেও সে ব্যর্থ। কিন্তু সে এখানে কিভাবে? এটা তো আদ্রর বাড়ি নয়। সে তো তার বাবার সাথে দেখা করতে 203 নম্বর রুমে গিয়েছিল। ফ্ল্যাশব্যাক। মেঘা বোরকা পরে 203 নম্বর রুমে ঢুকেই তার আব্বুকে দেখতে পায় আর অমনি দৌড়ে ছুটে যায় আব্বুকে জড়িয়ে ধরে প্রচন্ড কান্না করতে থাকে। এতদিন যে তার ছত্রছায়া থেকে দূরে ছিল, আর আজকে এত কষ্টের পর তার দেখা পেল। হ্যাঁ, মেঘা আগে থেকেই প্ল্যান করে আদ্রিয়ানের সাথে আজ হসপিটালে এসেছে, কারণ তার আব্বু আগে থেকেই তাকে বিষয়টি এক গার্ড দ্বারা জানিয়ে দিয়েছিল যে আদ্রিয়ানদের বাড়িতে মালি সেজে এসেছিল। এই যে আম্মু, এইভাবে কান্না করলে কিন্তু আব্বু আর আসবো না। দেখি দেখি, কান্না করতে করতে তো চোখ মুখ ফুলিয়ে ফেলেছো। কি কাণ্ড দেখো তো। কই ভাবলাম আমার মাটাকে ভালো করে দেখবো, চোখের স্বাদ মেটাবো, কিন্তু না, সে আর কিভাবে। বলেই আপনার মন খারাপ করার ভান করে। এতে মেঘা অশ্রুসিক্ত চোখে আব্বুর দিকে তাকিয়ে হেসে দিল। আব্বু, তুমিও না এত রিস্ক নিয়ে কেন আসতে গেলে বলো তো? জানোই তো আদ্র কেমন, আর তুমি জানলেই বা কিভাবে আমি আদ্রর কাছে। সে অনেক কথা আম্মু, এসব তোমার ছোট্ট মাথায় ঢুকবে না। আব্বু, তুমি আমাকে যতটা ছোট ভাবো আমি ততটা ছোট নই। আর তোমার প্রাপ্ত ট্রেনিং আমার মধ্যেও আছে, কিন্তু তাই আমাকে একদম নরম ভাববে না। বলেই মেঘা মুচকি হাসি দিল। শোনো আম্মু, তুমি যে জায়গায় আছো সেখানে একদম সেফ আছো, কারণ আমি আদ্রিয়ানকে যতটুকু জানি সে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে তোমাকে রক্ষা করবে। তার জন্যই আমি এখনও তোমাকে সেখানে থাকার পরামর্শ দিচ্ছি। কিন্তু আব্বু, এইভাবে আর কতদিন? আমার তো বন্দি জীবন একদম ভালো লাগছে না। এটা সত্যি যে আমার আগে খারাপ লাগলেও এখন তেমন একটা। বলেই মেঘা চুপ হয়ে গেল। আব্বুর সামনে কিসব কথা বলছে সে? আসলে মাথাটা গেছে ওই অসভ্য লোকটার পাল্লায় করে। কি আম্মু, কারো মায়ায় জড়িয়ে গিয়েছো কি? ভ্রু উঁচু করে মেঘাকে জিজ্ঞেস করে। পরে হালকা হেসে মেঘার মাথায় হাত বুলিয়ে দেয়। মেঘাও লজ্জায় পায় নিজের কাজে। আম্মু, আমি আজকে তোমার সাথে একটা কাজের জন্য দেখা করতে বলেছি। আব্বু কখনো তোমার খারাপ চেয়েছে? কখনো? মেঘা মাথা নাড়িয়ে না সম্বোধন করে। তাহলে আজকে যেই কথাগুলো বলবো সেগুলো মাথায় রাখবে। আমি জানি আমার মামনি খুবই স্ট্রং, কখনো কারোর সামনে নিজেকে অসহায় প্রদর্শন করবে না। এতে প্রতিদ্বন্দ্বী তোমাকে সহজে আঘাত দিতে পারবে। তোমাকে সবসময় বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, কিন্তু হ্যাঁ, কিছু ক্ষেত্রে মনকেও প্রোটেকশনের জন্য যতটুকু প্রয়োজন ছিল প্রশিক্ষণ দিয়েছি। আশা করি আব্বুকে নিরাশ করবে না। আব্বু সবসময় তোমার পাশে থাকবো না। দুনিয়াটা বড্ড স্বার্থপর, সাথে খুবই ভয়ানক। এই ভয়ানক পরিস্থিতিতে যে নরম হওয়া মানায় না আম্মু। তাই নিজেকে যত তাড়াতাড়ি স্ট্রং করতে পারবে ততই মঙ্গল হবে। পারবে না আম্মু? মেঘা এতক্ষণ তার আব্বুর কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল। আর হ্যাঁ, তার আব্বু তাকে সব ধরনের প্রশিক্ষণ দিয়েছে, কিন্তু কখনো কারোর সামনে প্রদর্শন করতে বারণ করেছে, কারণ এতে তাদের ক্ষতি শত্রুপক্ষ টের পেয়ে যেতে পারে। আর হ্যাঁ, তার আব্বু একজন মাফিয়া ছিল, কিন্তু কখনোই কারোর ক্ষতি করেনি। সবসময় মানুষের মঙ্গলের জন্যই কাজ করে গেছে। কিন্তু সেই পথ তার প্রিয়তমার জন্য ছাড়তে হয়েছিল। অনেক বছর শান্তি মতো কাটলেও এখন তার শত্রুপক্ষ তার খোঁজ পেয়ে গেছে, যার জন্য এত কিছু, এত লুকোচুরি। এর মধ্যে আরো একটু ব্যাপার এখনো গোপনীয়, যা মেঘা আগে না জানলেও কিছুদিন আগে জেনেছে তার বাবার বিশ্বস্ত গার্ডের কাছ থেকে। আব্বু, সবই বুঝলাম, কিন্তু এখন যে তোমার সাথে যেতে ইচ্ছে করছে। এখানে তো অনেক দিন থাকা হলো, আর কত? মানুষ যে নানা রকম সমালোচনা করছে হয়তো। এইভাবে দুইজন বিবাহিত যোগ্য ছেলে মেয়ে একই বাড়িতে থাকলে তো সমালোচনা হবেই। বিষয়টা তো দৃষ্টিকটু। আম্মু, তুমি এখনো অনেক অবুঝ, তাই অনেক কিছুই তোমার কাছে ধোঁয়াশা। আর একটু সময় হোক, সব বুঝতে পারবে। আর আদ্রিয়ান তোমার সম্মানে কোনো দাগ লাগতে দেবে না, এতটুকু ভরসা আমার আছে তার প্রতি। বাবা, পরের ছেলের উপর এত বিশ্বাস? সেই পরের ছেলে যে আমার আম্মুর নিতান্ত আপনজন হয়ে উঠেছে। তাহলে পর কিভাবে হলো আম্মু?
আবুর কথায় মেঘা আবুর থেকে দৃষ্টি সরিয়ে চারিদিকে তাকাতে লাগলো, যেন ও চোর চুরি করতে গিয়ে ধরা পড়েছে। ঠিক আছে, অনেকক্ষণ হয়েছে, এখানে আসি। এখন না গেলে আদ্রিয়ান সন্দেহ করতে পারে। আর আমি কি বলেছি তা যেন খেয়াল থাকে। আর হ্যাঁ, একদম কোনো কান্নাকাটি করবে না। আব্বু সবসময় তোমার পাশে থাকবো। লক্ষ্মী মেয়ের মতো থাকো। আমার কিছু কাজ বাকি আছে এখনও আম্মু, তা না হলে তোমাকে আমার সাথে নিয়ে যেতাম। আমাকে নিয়ে গিয়েই তোমার বাকি কাজ করো। আমি কিচ্ছু জানি না, তোমার সাথেই আমি এখনই যাব। ওই আকটুর সাথে যাব না আর। না আম্মু, এখন আমার সাথে গেলে অনেক ঝুঁকি বাড়তে পারে যে। কিন্তু আব্বু, আমি যে কোনো কিন্তু না, আমি তোমার কোনো কথা শুনছি না। যা বলেছি সেটাই করবে। আবুর কড়া কথা শুনে মুখটা চুপসে ফেললো সে। কি এমন হতো তাকে সাথে করে নিয়ে গেলে? এতে ওই আকটুর শিক্ষা হতো, আমাকে ইগনোর করার ফল পেত। কিন্তু আব্বু তো নিয়েই যাচ্ছে না, দূর ভাল লাগে না। এই যে এখন আমার সময় হয়েছে যাওয়ার, আর কিছুক্ষণ থাকলে সমস্যা হতে পারে। আচ্ছা ঠিক আছে, নিয়ে যেতে হবে না আমাকে, কিন্তু তোমাকে এগিয়ে দিয়ে আসি, এটা তো কোনো সমস্যা নেই, তাই না? আলতাফ মাথা নাড়িয়ে না বোধক সম্বোধন করলো। এরপর মেঘাকে নিয়ে পিছনের দরজা দিয়ে বেরিয়ে গেল। অবশ্য মেঘা বোরখা পরা ছিল, তাই তাকে চেনার কোনো উপায় ছিল না। এরপর তার আব্বুকে গাড়িতে উঠিয়ে বিদায় জানালো। এরপর যখনই পিছনের দরজা দিয়ে ঢুকবে তখনই কেউ মুখে কিছু একটা চেপে ধরলো। এরপর আর কিছু মনে নেই। বর্তমান যখন সে তার ভাবনায় বিভোর ছিল তখনই দরজা খোলার শব্দ হয়। কোনো এক অপরিচিত ব্যক্তিকে দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। ব্যক্তিটি তার সামনে এসে বসে মেঘার দিকে হাত বাড়িয়ে দিল। মেঘা পিছনে সরে যায়। কে আপনি? আর আমাকে এখানে কে নিয়ে এসেছে? আপনাকে কখনো দেখেছি বলে তো মনে হয় না। কি হলো, চুপ করে আছেন কেন? বলেন কে আপনি? হুশ মায়াবতী, এত প্রশ্ন কেন একসাথে করলে? আমি উত্তর দেব কোনটা? আচ্ছা ঠিক আছে, আমি কে সেটাই তো জানতে চাইছো? আমি হচ্ছি এই কিংডমের রাজা, আর তুমি হচ্ছ এই কিংডমের রানী। খুব জলদি এই রাজ্যের রানী হবে। মেঘা লোকটার কথার আগামাতে কিছু বুঝলো না। লোকটার মনে হয় মাথার সমস্যা আছে। আচ্ছা, এটা কত সাল? কেন 2024 সাল? না, আপনি যেভাবে রাজা রানীর পাঠ শুরু করলেন আমি তো ভেবেছি কোনো টাইম ইউনিভার্সিটিতে চলে এসেছি। সে যাই হোক, আমি আপনাকে আপনার পরিচয় দিতে বলছি, রাজা রানীর গল্প শোনাতে বলিনি। মেঘার এমন চটং চটং কথা শুনে হাঁ করে তাকিয়ে থাকলো সামনের ব্যক্তিটি। ওয়াও, ইন্টারেস্টিং। আমি তো ভাবলাম তোমার মুখ থেকে কথা বের করতে অনেক কষ্ট করতে হবে, কিন্তু তুমি তো আমাকে রীতিমতো অবাক করে দিয়েছ। যাই বলো, তোমার দম আছে বলতে হবে। আর হবেই বা কেন, আমার মায়াবতী বলে কথা। লোকটি মেঘার কাছে এসে তার হাত ধরতে নিলে মেঘা হাত ছাড়া দিয়ে ফেলে দিয়ে বেড থেকে নেমে যায়। এরপর টেবিলে থাকা ফুলদানি নিয়ে লোকটার সামনে রেখে, আপনার সমস্যাটা কি? বারবার গায়ে হাত দিচ্ছেন কেন? মেয়ে মানুষ দেখলেই কি হাত বাড়াতে ইচ্ছে করে নাকি? আর আপনি জানেন আমি কে? আমার গায়ে হাত দেওয়া মানে আপনার কালকে ধরা। এই মায়াবতী, এই আমি তোমাকে কোনো খারাপ ইনস্টেনশনে ধরতে চাইনি, বুঝছ আমাকে? বলেই সামনে আগাতে লাগলে মেঘা ফুলদানিটা লোকটার মাথায় নিক্ষেপ করে। সাথে সাথে বিকট আওয়াজ হয়। মেঘা ফুলদানি নিক্ষেপ করেই দরজার দিকে ছুটলো। দরজা খোলাই ছিল। ওপরে তেমন কেউ নিয়ে দেখে তাড়াতাড়ি নিচে নেমে গেল। কিন্তু সামনের কয়েকজন গার্ডকে দেখতে পেল সে, তাই সাথে সাথে সোফার পাশে লুকিয়ে পড়লো। এরপর একটু মাথা উঁচু করে দেখলো কে কোন জায়গায় আছে। 3 জন গার্ড দরজার সামনে থাকায় ওই জায়গা থেকে যাওয়াটা ঠিক হবে না, তাই অন্য উপায় অবলম্বন করতে হবে। এরপর আশেপাশে তাকিয়ে দেখলো সিঁড়ির বাম পাশে একটা লম্বা সরু জানালা আছে, যা কাচের তৈরি। কাজগুলো হয়তো খোলা যেতে পারে ভেবে সে তাড়াতাড়ি সেই জায়গায় লুকিয়ে গেল। এরপর তাড়াতাড়ি কাজটা উপর দিকে তুলতেই তা খুলে গেল। এরপর চারিদিকে তাকিয়ে দেখলো কেউ দেখছে কিনা। কেউ এদিকটায় নেই। এরপর জানলা দিয়ে বের হয়ে গেল। জানলাটা নিচে হওয়াতে নামতে কোনো অসুবিধে হলো না। এরপর সবাইকে ফাঁকি দিয়ে প্রাচীর টপকে পালালো। এদিকে অচেনা লোকটার গান ফিরলে চারিদিকে তাকালো। কাঙ্ক্ষিত ব্যক্তিকে না পেয়ে চিৎকার চেঁচামেচি করে সব গার্ডদের ডাকলো। এরপর সবাইকে জিজ্ঞাসা করলো মেঘার খবর। কেউ কিছু বলতে পারলো না। সেটার জন্য প্রচুর রাগারাগি করলো। এরপর মাথা চেপে রিভলভার হাতে করে কয়েকজন গার্ডকে নিয়ে বের হলো সে। বেশি দূর হয়তো যেতে পারেনি। কাজটা ভালো করলে না মায়াবতী, এত চটপটে হবে জানলে কঠিন ব্যবস্থা নিতাম, কিন্তু তুমি সেটা
টের পেয়ে দিলে তো? যতটা মাসুম তোমাকে ভেবেছিল ততটা তুমি নও। পর্দার আড়ালেও যে অন্য একটা মেঘা আছে সেটা তোমার কাণ্ডে বুঝতে পারলাম। যাই হোক, তোমার সাথে ভালোই জমবে আমার। যাক বাবা, পালাতে তো পারলাম, কিন্তু ওই শয়তানটা আমাকে আনলো কোথায়? আদ্র হয়তো আমার জন্য চিন্তা করছে। মানুষটা আমাকে নিয়ে বড্ড পজিটিভ। সে যে করেই হোক আমাকে আদ্র পর্যন্ত পৌঁছাতেই হবে। কিন্তু যাবোটা কোথায় আমি? দেখ, ফোনটাও নেই যে গুগল বাবাজির হেল্প নেব। মেঘা নিজের সাথে কথা বলছে আর দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে পিছনে ফিরেও দেখছে কেউ আসছে কিনা। অনেকক্ষণ পর হাইওয়েতে পৌঁছালে কোনো গাড়ি করে লিফট চাইলেও হয়তো এখান থেকে বের হতে পারবে, কিন্তু কোনো গাড়ি পাচ্ছে না। বিপদের সময় কোনো কিছুই পাওয়া যায় না। হাঁটতে হাঁটতে একটা কালো গাড়ি দেখতে পেল। গাড়িটিকে দেখে মেঘার মুখে হাসি ফুটে উঠল। তাড়াতাড়ি হাত বাড়িয়ে গাড়িটিকে থামানোর চেষ্টা করলো। থেমেও গেল। মেঘা দৌড়ে গাড়ি জানালায় গিয়ে, আমাকে একটু লিফট দিয়ে হেল্প করবেন প্লিজ? আমি প্রচণ্ড বিপদে পড়েছি, প্লিজ আমাকে। আর কোনো কথা বলতেও পারেনি, কারণ সামনের ব্যক্তিটিকে দেখে তার কথা বলা বন্ধ হয়ে যায়। এত তাড়াতাড়ি শয়তান লোকটা যে চলে আসবে ভাবেনি সে। পিছনে আরো দুটো গাড়ি ছিল, যেটা দেখে মেঘার ভয় লাগতে শুরু করলো। একা ছিল লোকটা, তাই সামলাতে পেরেছে, কিন্তু এখন তো পুরো দল চলে আসছে। এখন কি করবে? মেঘা এসব ভেবেই তাড়াতাড়ি পিছনের দিকে জঙ্গলে দৌড় মারলো। মেঘার কর্মকাণ্ড দেখে মাথায় ব্যান্ডেজ নিয়ে শয়তানি হাসি হাসলো অচেনা লোকটি। কোথায় পালাবে মায়াবতী? আমার নাগাল থেকে পালানো বড্ড কঠিন। একবার যখন তোমাকে পেয়েছি তখন দ্বিতীয়বার পালানোর সুযোগ দেব না। বলেই তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পিছনের গার্ডেরও মেঘার পিছনে যেতে বলল। সবাই জঙ্গলের দিকে ছুটলো। এদিকে মেঘা দৌড়তে দৌড়তে একদম গভীর জঙ্গলে ঢুকে গেল। পিছনে শুকনো পাতার মচমচে শব্দ হচ্ছে অনেক। মনে হয় বেশি দূরে না তারা। মেঘা একটি বড় গাছের আড়ালে লুকিয়ে পড়ল আর রবকে স্মরণ করতে লাগলো। একে তো সারাদিন না খাওয়া, তার উপর এত দখল। এখন শরীরটাও খুব ক্লান্ত লাগছে, মনে হচ্ছে এখনই পড়ে যাবে। চোখ বন্ধ করে যখন ঘন নিঃশ্বাস নিচ্ছে তখনই কাঙ্ক্ষিত ব্যক্তিটির প্রতিচ্ছবি ভাসলো। হ্যাঁ, আদ্রিয়ান, তার প্রিয় আদ্রিয়ানের প্রতিচ্ছবি। কই আছেন আপনি আদ্র? দেখুন না, আপনার স্নিগ্ধ পরীর খুব বিপদে পড়েছে। মনে জোর থাকলেও শরীর তো আর চলছে না। প্লিজ তাড়াতাড়ি চলে আসুন না আমার কাছে। আপনার স্নিগ্ধ পরীর আপনাকে ডাকছে আদ্র, শুনতে পাচ্ছেন কি? মেঘা যখনই চোখ বন্ধ করে আদ্রিয়ানকে স্মরণ করছিল ঠিক তখনই সামনে কেউ এসে দাঁড়ালো। মেঘার মুখেও হাসি ফুটে উঠলো। তার ডাক হয়তো কাঙ্ক্ষিত ব্যক্তিটি শুনেছে। হাসি মুখে চোখ খুলে যখনই সামনে তাকায় তখন তার মুখে ঘন অমাবস্যা জমে। এদেরও আসার আর টাইম পেল না। কি এক জঘন্য কাণ্ড! একে তো শয়তান লোকটার পাল্লায় পড়ে এই ঘন জঙ্গলে আসা, এর উপর থেকে সামনে বিপদ। মানুষ হইলে না হয় সামলানো যেত, কিন্তু এইসব প্রাণী জাতিদের কিভাবে সামলাবে? সামলানো তো দূরের কথা, সে তো এইসব দেখলেই ঘাবড়িয়ে যায়। এইসব প্রাণী থেকে যত দূরে থাকা যায় ততই ভালো মনে করে সে। আসলে সামনে প্রায় 6-7টা বানর, সবাই তার দিকে এগিয়ে আসছে, কিন্তু সে যে দৌড় মারবে তারও কোনো উপায় নেই, কারণ চারিদিক থেকেই বানররা তাকে ঘিরে ধরেছে। সে কি করবে কিছুই বুঝতে পারছে না। সে চিৎকার করবে দেখে হাত দিয়ে মুখ ধরে রেখেছে যাতে আওয়াজ না হয়। আওয়াজ হলেই লোকগুলো তাকে ধরে ফেলবে। প্লিজ তোমরা আমার কাছে আসবে না, দূরে যাও প্লিজ। দেখো, আমাকে খেয়ে কিছুই পাবে না। আমি তো একদম শুকনো কাঠি, আমার মাংস একদম টেস্ট নেই। আস্তে আস্তে কথাগুলো বলে কান্না করতে লাগলো। আদ্র, আপনি তাড়াতাড়ি আসুন না, আমাকে এখান থেকে নিয়ে যান। দেখুন না, এসব বানরের দল আমাকে চাবিয়ে চাবিয়ে খাবে, আমি তো মরেই যাব। তখন আপনি স্নিগ্ধ পরি বলে কাকেই বা ডাকবেন বলেন? প্লিজ তাড়াতাড়ি আসুন না। কথাগুলো বলতে বলতে খুব কান্না করতে লাগলো। আর বানরগুলো তার পাশেই, কিন্তু কেউই শরীর স্পর্শ করছে না। মনে হচ্ছে তাদেরকে কেউ নিষেধ করা আছে স্পর্শ করা থেকে। কিন্তু মেঘা তা বুঝলে তো। কি জান, আমাকে স্মরণ করছো? এখন বুঝি আমাকে মনে পড়ছে? কেন, যখন পালিয়েছিলে তখন আমার কথা মনে পড়েনি? এদিকে একটা মেয়েকে সামলাতে পারিস না তোরা? তোদেরকে টাকা দিয়ে রাখছি কেন আমি? সবকটা অমূর্খর ডেকে বলেই অচেনা লোকটি জঙ্গলের ঝাড়ে লাথি মারলো, কিন্তু ঝাড়ে কাঁটাযুক্ত ডাল থাকায় পায়ের প্রচন্ড ভাবে গেঁথে গেল। হঠাৎ করে এসব হাওয়াতে চোখ মুখ বন্ধ করে কষ্টটা ভেতরেই রাখলো, উপরে প্রকাশ করলো না। কষ্ট দিচ্ছি তোমাকে মায়াবতী, এই কষ্টের পরিণাম অনেক তোমাকে বহন করতে হবে যে শুধু একবার আমার হাতের নাগালে পাই।
মনে মনে এসব বলল আর আগে হিচড়াতে লাগলো। এরপর গার্ড আর সেই অচেনা লোকটির সামনের দিকে এগোতে লাগলো, কিন্তু জঙ্গলের গভীরে এসে পড়ায় সামনের আগারোটা ঠিক বলে মনে হচ্ছে না তার। তাই গার্ডরা বাধা দিলে সেই লোকটিও বিশ্রী ভাষায় কিছু গালি দিয়ে সামনে আগাতে লাগলো। সাথে রিভলভার আর লাইট তো আছে। তার মায়াবতী যে অঙ্গুলি আছে, যদি তার কিছু হয়ে যায় তাহলে তো আর কিছু ভাবতে পারছে না। একে তো মাথায় আঘাত, তার সাথে পায়েও ব্যথা, এসব নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে সে। আদ্র, আদ্র, আপনি এসেছেন? প্লিজ এদেরকে সরান না, আমার খুব ভয় করছে, যে প্লিজ এগুলোকে সরান। বলে মেঘা কান্না করতে লাগলো। আসলে এই বানরকে সে প্রচন্ড ভয় পায়। এর কারণও আছে। ছোটবেলা তার আব্বুর সাথে যখন পাহাড়ি এলাকায় ঘুরতে যায়, তখনই হঠাৎ করে দুটো বানর তার উপর আক্রমণ করে, যার থেকে অনেক আঘাতও পায়। তার আব্বু তখন ফোনে ব্যস্ত ছিল আর অনেকটাই দূরে ছিল, যার জন্য মেঘার চিৎকার শুনতে পারেনি। মেঘার আব্বু ফোন রাখতেই মেঘা থেকে কাছে না পেয়ে দেখে ভয় পেয়ে যায়। এরপর আশেপাশে খুঁজতে লাগলো, তখন কোনো মেয়ের চিৎকার শুনতে পায়। তখন সাথে সাথে দৌড়ে গিয়ে দেখে যে মেঘা মাটিতে পড়ে আছে আর দুইটা বানর দৌড়ে চলে যাচ্ছে। মেঘার আব্বু দৌড়ে মেঘার পাশে গিয়ে দেখে অনেক জায়গা থেকেই রক্ত পড়ছে। তাড়াতাড়ি পাশের ক্লিনিকে নিয়ে যায়। এরপর প্রায় 1 সপ্তাহ হসপিটালে থাকতে হয় তাকে, কিন্তু বানর দেখলেই প্রচন্ড ভয় পায়। এসব তো সরানো যাবে না জান। আমার থেকে পালিয়ে আসে সাহস যখন করেছ, তখন তো তোমার অনেক সাহস হয়েছে। স্বয়ং বাঘের নাকের নিচ দিয়ে এসেছ, তখন এই বানর আর কি? আদ্রিয়ান মেঘার অপোজিটে দুই পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো বলছে আর মেঘাকে দেখছে। আমি পালাইনি তো, পালাইনি আমি তো। বলেই মেঘা চুপ হয়ে গেল, কারণ মেঘা তো সত্যিটা বলতে পারবে না। সত্যিটা বললে তো তার বাবার সাথে দেখা করার বিষয়টা ধরা পড়ে যেতে পারে। না না, সে কিছুতেই সেটা বলা যাবে না। এদে আব্বুর যদি কোনো ক্ষতি করে দেয়, না। আমি তো কি, কথা বন্ধ হয়ে গিয়েছে। সমস্যা নেই জান, তোমার পালানোর শাস্তি আমি নয়, এরাই দেবে। কিন্তু তোমরা সামনের ব্যক্তিটির খাতির যত্ন করো। বলেই মেঘার থেকে চোখ সরিয়ে মোবাইল নিয়ে ঘাঁটতে লাগলো। এদিকে বানরগুলো মেঘার দিকে আরো এগিয়ে গেলে দাঁতগুলো বের করে ভয়ানক ভাবে শব্দ করতে লাগলো। মেঘা এসব দেখে প্রচন্ড ভয় পেতে লাগলো। আস্তে আস্তে তার নিঃশ্বাস ঘন হতে লাগলো আর প্রচন্ড ঘামতে লাগলো। সে হাত পা কাঁপতে লাগলো। আদ্র, হঠাৎ করে মেঘার অন্যরকম আওয়াজ শুনে সামনে তাকিয়ে দেখলো মেঘার প্যানিক অ্যাটাক এসেছে। তাড়াতাড়ি মোবাইলটা পকেটে ঢুকিয়ে বানরগুলোকে যেতে বলে তারা দূরে সরে যেতে থাকে। আদ্রিয়ান তাড়াতাড়ি গিয়ে মেঘাকে আগলে নেয়। এরপর পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করে সেটা খুলে সেখান থেকে একটা ঔষধ বের করে মেঘাকে খাইয়ে দেয়। মেঘার শরীর রীতিমতো বরফ হয়ে গেছে, তাই আদ্রিয়ান নিজের কোট খুলে মেঘাকে পরিয়ে দেয়। এরপর কিছুক্ষণ জড়িয়ে ধরে নিচে বসে থাকে মেঘাকে স্বাভাবিক হওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যে মেঘার শরীরের তাপমাত্রা স্বাভাবিক হতে থাকে আর নিঃশ্বাসের মাত্রাও নর্মাল হয়। এরপর গার্ডদের ফোন করে জানিয়ে দেয় তারা আসছে। আদ্রিয়ানের সাথে 2জন গার্ড আগে থেকেই ছিল, যারা বানরগুলোকে সেফ ভাবে নিয়ে যাচ্ছে। বানরগুলো আদ্রিয়ানের প্রশিক্ষণ দেওয়া বানর। এরপর মেঘাকে কোলে নিয়ে সামনের দিকে হাঁটা ধরে। হাঁটছে আর সকালের কথা মনে করছে। যখন সিসিটিভিতে ওইসব দেখে তখন আদ্রিয়ান নিজের মধ্যে ছিল না, যার জন্য সে রাগগুলো নিজের মধ্যেই ধারণ করতে থাকে আর মেঘাকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। এইসব করার মাঝে সে গুরুত্বপূর্ণ বিষয়ই ভুলে যায়। মেঘাকে একদিন গলায় একটি পেন্ডেন্ট পরিয়ে দেয়, যার ভেতরে জিপিএস ট্র্যাকার লাগানো ছিল, যাতে মেঘা কোনো জায়গায় গেলেও মেঘার লোকেশন প্রেস করতে পারবে। হঠাৎ করে সেটার কথা মনে পড়ে তখনই মোবাইল নিয়ে চেক করে সেই লোকেশন, আর মেঘার সঠিক লোকেশন পেয়েও যায়। আর এরপর যখন সেই জায়গার মধ্যেই রাস্তাতে মেঘাকে দূর থেকে দেখতে পায়, এরপর কিছু একটা খেয়াল করে, তখন এগোই না। এরপর মেঘার পদক্ষেপগুলো দেখতে লাগলো। এরপর আদ্রিয়ান একটু দূরে গিয়ে নির্দিষ্ট জায়গায় চলে গেল। মেঘাকে গাড়িতে বসিয়ে চুলে হাত বুলিয়ে দেয় আর নিজের বুকের মধ্যে মেঘার মাথাটা রাখে। মেঘা অবশ্য এখন ঘুমাচ্ছে। মেঘার অসুখটা যেহেতু তেমন কোনো ব্যাপার না, তখন এসব ওষুধ খেলে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এইসব ভেবে আদ্রিয়ানও খুব ক্লান্ত। একে তো নারী পাচার হওয়া আটকেছে, কিন্তু মেইন কালপ্রিটকে ধরতে পারেনি, আর এদিকে নিজের প্রেয়সী। সব মিলে অনেকটা ধকল গিয়েছে। এখন শান্তির একটা ঘুম প্রয়োজন। আদ্রিয়ান মেঘাকে কোলে নিয়ে আদ্রিয়ানের বেডে শুয়ে দেয়। এরপর মেঘা চুলে কিছুক্ষণ হাত বুলিয়ে দিয়ে চলে যায় ওয়াশরুমে। প্রায় 1 ঘন্টা লং শাওয়ার নিয়ে চুল মুছতে মুছতে বের হয়। গায়ে ব্ল্যাক কালারের টি শার্ট আর ব্ল্যাক ট্রাউজার পরা। এক পলক মেঘার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে মোবাইল নিয়ে বারান্দায় চলে গেল।
কাল দাদিমা আসবে লন্ডন থেকে। এতদিন দাদিমা তার ফুফির কাছে ছিল। দাদিমাকে অবশ্য মেঘার কথা জানানো হয়েছে, খুশিও হয়েছে সেটা জেনে যে তার নাতির জীবনে কারো তো আগমন ঘটলো, যে কিনা আদ্রিয়ানের কালো রঙের দুনিয়াকে উজ্জ্বল করতে এসেছে। বয়সটা হয়তো একটু কম, তাতে কি, আদ্রিয়ান তো আছে, সবকিছু সামলিয়ে নেবে। এতটুকু ভরসা তো তার নাতির উপরে আছে। আদ্রিয়ান আসাফকে তার আদ্রিয়ান আসাফকে তার দাদিমার বাংলাদেশে ল্যান্ড করার সময়টা জেনে নিল, কারণ সে তার দাদিমাকে কল রিসিভ করতে যাবে। আর কালকেই আরো কিছু কাজ বাকি আছে। আদ্রিয়ান রুসকে কিছু ইনফরমেশন কালেক্ট করতে বলল, কারণ মেঘার জীবন এখন সংকটে, কারণ নজর মেঘার উপরে পড়েছে। প্রথম সে বিষয়টা ভেবে দেখেছে, বিষয়টা সেরকম নয়, এখানে অন্য কিছু ভাবনা আছে, আর সেটা মেঘার থেকেই জানা যাবে। কিন্তু মহারানী ঘুম থেকে উঠলে তো, অবশ্য মেঘা ঘুম থেকে উঠলেই আদ্রিয়ানের কঠিন রূপের সম্মুখীন হতে হবে সেটা ভেবেই বাঁকা হাসলো আদ্রিয়ান। এরপর মেঘার পাশে বসে গভীর দৃষ্টিতে তাকিয়ে